হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? অলওয়েজ ওকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এরিয়া ভেক্টর কি এবং ইলেকট্রিক ফ্লাক্স বলতে কি বোঝায়। সো মাই নেম ইজ উত্তম সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর কিউট চ্যানেল ইউএস দ্য ফিজিক্স পয়েন্ট। তাহলে প্রথমে শুরু করা যাক এরিয়া ভেক্টর দিয়ে। এতদিন পর্যন্ত আমরা যা জেনেছি, এরিয়া হচ্ছে কি একটি স্কেলার রাশি, যার দ্বারা কোনো রিজিয়ন কতটা বড় বা কতটা ছোট তা বোঝা যায়। তো এটা তো গেল একটা ম্যাথামেটিক্স বিষয়। যেমন ম্যাথে আমরা কি শিখেছি, যে একটা রেক্ট্যাঙ্গল, লেন্থ এল, ব্রেথ হচ্ছে বি। একটা ট্রায়াঙ্গেল যার হাইট হচ্ছে এইচ, বেস হচ্ছে বি। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কী হবে না লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কী হবে না হাফ ইন্টু বেস ইন্টু হাইট। যদি সার্কেল ড্র করি আর আর হয় তার রেডিয়াস, তাহলে তার এরিয়া কী হবে না পাই আর স্কোয়ার। তো এইসব তো ম্যাথামেটিক্সের বিষয়, তো এগুলো আমরা আগে জেনেছি। তো ফিজিক্সে এরিয়াকে কিন্তু একটি ভেক্টর রাশি রূপে ট্রিট করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে। তো যেমন ধরো এইভাবে আমরা ফিজিক্সে ভেক্টর রাশিগুলোকে লিখব। ধরো একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে আর, তাহলে এই সার্কেলটার এরিয়া এ, এটাকে আমি কীভাবে লিখব না পাই আর স্কোয়ার। যেহেতু ফিজিক্সে এরিয়াকে ভেক্টর রাশি ধরবো, তাহলে ভেক্টর চিহ্ন দিয়ে দিই, এখানে একটা ইউনিট ভেক্টর যোগ করতে হবে ইন ক্যাপ। এই ইউনিট ভেক্টরটা কি কোন দিকে হবে না সার্কেল যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার, আপওয়ার্ড কিংবা ইনওয়ার্ড। এই হচ্ছে ব্যাপার। তো কেন ফিজিক্সে আমরা এরিয়াকে ভেক্টর রাশি রূপে কল্পনা করব না, তার কারণ ফিজিক্সে যখনই আমরা ইলেকট্রিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স এইসব নিয়ে আলোচনা করব, বা কোনো নলের মধ্য দিয়ে একটা লিকুইড ফ্লো হচ্ছে সেরকম কোনো জিনিস নিয়ে আলোচনা করব, তখন কিন্তু ওই ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওই এরিয়াটার ওরিয়েন্টেশন কীরকম সেই বিষয়টিকেও কিন্তু গণ্য করতে হবে সঠিক ক্যালকুলেশন ক্ষেত্রে। যে এরিয়া ভেক্টর রাশি, তো এরিয়া তো 2Dও হতে পারে, 3Dও হতে পারে। তাহলে 2D সারফেসের ক্ষেত্রে আমরা, অর্থাৎ প্লেন সারফেসের ক্ষেত্রে এরিয়াকে আমরা কীভাবে ভেক্টর রূপে কল্পনা করব। 2D সারফেস বা প্লেন সারফেস, দেখা যাক। তো প্রথমে আমি একটা কার্তেজীয় কোঅর্ডিনেট ড্রয়িং করছি, এক্স ওয়াই জেড। এই কার্তেজীয় কোঅর্ডিনেটে এক্স ওয়াই প্লেনে একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করছি, একটা ড্র করলাম। এটা ও পয়েন্ট দিয়ে দিই, এটা পি, এটা হচ্ছে আর, আর এটা আমি দিয়ে দিই কিউ। ঠিক আছে, তাহলে এরিয়া হচ্ছে কোনটুখানি, এই হচ্ছে এরিয়া, ও পি আর কিউ, এটা হচ্ছে এরিয়া। তো এটাকে আমি কিভাবে ভেক্টর রূপে আমি প্রকাশ করব। তাহলে ধরা যাক এক্স ওয়াই জেড কার্তেজীয় স্থানাঙ্কে ও পি আর কিউ একটি রেক্ট্যাঙ্গল। ঠিক আছে, তাহলে অতএব রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হবে না লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো। তাহলে ওপি ইন্টু ও কিউ। ভেক্টর অ্যানালিসিস করার সময় তোমরা এরিয়াকে
কিভাবে ভেক্টর রূপে প্রকাশ করেছিল বলো তো? তাহলে অতএব যদি আমি এটাকে ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে তোমরা দেখেছিলে কিন্তু যে ওপি ক্রস ও কিউ, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট। তো তবেই আমার রেক্ট্যাঙ্গুলার কিন্তু এরিয়াটা চলে আসবে। তাহলে ক্রস প্রোডাক্ট করলে কি আসবে না ওপি ও কিউ সাইন থিটা, এখানে থিটাটা কি হচ্ছে 90 ডিগ্রি। কেন না দেখো ওপি হচ্ছে এক্স অক্ষ বরাবর আর ও কিউ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাই তো? ব্রেথটা আর লেন্থটা তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি। বেশ একটা ইউনিট ভেক্টর তাহলে আমাকে দিতে হবে কে ক্যাপ। কারণ কি ওপি থেকে ও কিউ যদি ক্রস করি, ওপি হচ্ছে কোনটা না ওপি হচ্ছে এই দিকের ভেক্টরটা আর ও কিউ হচ্ছে এই দিকের ভেক্টরটা। তাহলে ক্রস প্রোডাক্ট করলে রাইট হ্যান্ড থাম রুল কি না আপওয়ার্ড ডিরেকশান দেয়, তাই তো? তাহলে ইউনিট ভেক্টরটা হবে সোজা কে ক্যাপ বরাবর, ঠিক আছে? তাহলে কে ক্যাপ, তাহলে এলো কি মানটা না ওপি ও কিউ কে ক্যাপ, ঠিক আছে? বেশ, তো এক্ষেত্রে এরিয়াটির মান কিন্তু হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, কিন্তু তার দিকটা কি হবে না ধনাত্মক জেড অক্ষ বরাবর কে ক্যাপ রয়েছে, অর্থাৎ আপওয়ার্ড। আবার যদি আমি এইভাবে এরিয়াকে আমি লিখি যে এ আবার এ ভেক্টর ইজ ইকাল টু ও কিউ ক্রস ওপি, সেটাও তো লিখতে পারি ও কিউ ক্রস ওপি। ও কিউ হচ্ছে কোনটা না এই ভেক্টরটা আর ওপি হচ্ছে এই ভেক্টরটা, ক্রস প্রোডাক্ট করতে পারি। ক্রস প্রোডাক্ট করলেও তো আমি এরিয়াটার মান পেয়ে যাব, কিন্তু এর দিকটা হবে আগের দিকের উল্টো, তাই তো? তাহলে এটা আসবে কি ও কিউ ওপি সাইন 90 সাইন থিটা, এটাকে 90 করে দেবো আমি, তাই তো? তাহলে 90 করে দিই, তাহলে সাইন 90। আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এর ইউনিট ভেক্টরটা মাইনাস কে ক্যাপ। দেখো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা দেখেছো যে ও কিউ এর সাথে ওপি ক্রস করছি, তাহলে এক্ষেত্রে দিকটা কোন দিকে হবে, ও কিউ ক্রস ওপির দিকটা নিচের দিকে, তাই তো? মাইনাস কে ক্যাপ অর্থাৎ ঋণাত্মক জেড অক্ষ বরাবর। তাহলে মাইনাস কে ক্যাপ হলো এটা, তাহলে এলো ও কিউ ওপি, এটা হচ্ছে মাইনাস কে ক্যাপ। তাহলে দেখো ভ্যালুটা দু ক্ষেত্রে কিন্তু এরিয়ার যে ভ্যালু সেটা কিন্তু সেম, কিন্তু তাদের ওরিয়েন্টেশান অর্থাৎ দিকটা কিন্তু একবার পজিটিভ জেড অক্ষ বরাবর, একবার নেগেটিভ জেড অক্ষ বরাবর। তো দুটোই কিন্তু কারেক্ট, এটাও কারেক্ট এটাও কারেক্ট, অর্থাৎ এরিয়ার টু ডাইমেনশনের ক্ষেত্রে এরিয়ার দুটো দিক থাকবে, দুটো দিকই কিন্তু কারেক্ট, বোথ সাইড আর কারেক্ট। কিন্তু আমরা ফিজিক্সের ক্ষেত্রে এরিয়াকে তো আমরা ভেক্টর রূপে কল্পনা করব কোথায় না ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড করার সময়। তাহলে কোন দিকটা আমরা বিচার করব, কোন দিকটা আমরা বিচার করব? তো খুব সহজ বিষয়, দেখো খুব সহজ বিষয়, ফিল্ড যেদিকে থাকবে এরিয়া ভেক্টরটার অভিমুখ কিন্তু সেই দিকেই ধরা হয়। ধরো একটা ইলেকট্রিক ফিল্ড, আমি ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ড আমি ড্র করছি, একটা এরিয়া এখানে রয়েছে, ঠিক আছে? এরিয়াটা এইভাবে রয়েছে, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড সোজা এলো এরিয়াটার মধ্য দিয়ে পাস করছে এবং বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের যে অভিমুখ সেটা কোন দিকে না বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে এই যে এরিয়াটা আমি দেখালাম, এই এরিয়াটার তাহলে অভিমুখ কোন দিকে হবে না বাঁ দিক থেকে ডান দিকেই আঁকতে হবে, তবে
ফিল্ডের সাথে কিছু একটা অ্যাঙ্গেল করতেই পারে। তাহলে ঠিক কোন দিকে হবে না, এইখান থেকে সোজা এই দিক বরাবর, সোজা এই দিক বরাবর হবে এরিয়া ভেক্টরটার অভিমুখ। ঠিক আছে, তার উল্টো দিকে এই দিকটা কিন্তু হবে না, এই দিকটা কিন্তু হবে না, এই দিকটা কিন্তু হবে, তাই তো এরিয়া ভেক্টরের অভিমুখ ফিল্ড যেদিকে সেই দিকে। বেশ, ঠিক আছে। তো 3D সারফেসের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম একটু বুঝে নেওয়া যাক। আচ্ছা, 3D সারফেসের ক্ষেত্রে 3D সারফেস, আচ্ছা 3D সারফেস বলতে কি, ক্লোজ সারফেস, স্ফিয়ার, তাই তো, কোন, সিলিন্ডার, এই সবগুলো তাদের সারফেসগুলো কি ক্লোজড। তাহলে ক্লোজড সারফেস, ক্লোজ সারফেস। তো ক্লোজ সারফেসের ক্ষেত্রে এরিয়া ভেক্টরকে আমরা কীভাবে প্রকাশ করব। তো এর জন্য আমি খুব সহজভাবে একটা স্ফিয়ার কিন্তু এঁকে ফেলি। বেশ, স্ফিয়ার এঁকে ফেললাম, যেটা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে। বেশ, একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স আঁকলাম। ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা এই বিন্দুতে স্ফিয়ারের মধ্যে প্রবেশ করলো এবং এই বিন্দু দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা বেরিয়ে গেল, তাই তো। এইভাবে আমরা ড্রয়িং করলাম। তো দেখো এখানে স্ফিয়ারের যে উপরের সারফেসটা, তো সেই সারফেসটা তো একটা বক্রতল। তো বক্রতল হওয়ার জন্য এরিয়ার বিভিন্ন দিক আসতে পারে, বিভিন্ন দিক আসতে পারে। সেজন্য আমরা কি করব না, এই স্ফিয়ারের উপরিতলটাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সারফেস এলিমেন্টে কিন্তু ভাগ করে নেব। অর্থাৎ যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড প্রবেশ করেছে সেই বিন্দুতে একটা ক্ষুদ্র সারফেস এলিমেন্ট আমি কল্পনা করব, আর যে বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে সে বিন্দুতেও একটা কিন্তু ক্ষুদ্র সারফেস এলিমেন্ট কল্পনা করব, ডিএ। ঠিক আছে তো, ডিএ। তাহলে এই যে ডিএ সারফেসের যে অভিমুখ সেটা এই দিকেও হতে পারে, নর্ম্যালি তো সারফেসের সাথে নর্ম্যালি, আবার এই দিকেও হতে পারে। সিমিলারলি এখান থেকেও ঠিক আউটওয়ার্ড অর্থাৎ বাইরের দিকেও হতে পারে, আবার ভিতরের দিকেও হতে পারে। তো আমাদের এই ক্ষেত্রে ক্লোজ সারফেসের ক্ষেত্রে কিন্তু আউটওয়ার্ড ডিরেকশানটাই কিন্তু অ্যালাউ। সর্বদা ফিল্ড সারফেসের ভেতর দিয়ে প্রবেশ করুক, অর্থাৎ এই বিন্দুর ক্ষেত্রে, বা সারফেস থেকে বেরিয়ে যাক, অর্থাৎ এই বিন্দুর ক্ষেত্রে, এই বিন্দুর ক্ষেত্রে, তো সারফেস এরিয়া সর্বদা কিন্তু আউটওয়ার্ড ডিরেকশান কিন্তু দেবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের সারফেস এরিয়া। তাহলে এইগুলো কিন্তু আসছে না, ইনওয়ার্ড ডিরেকশানগুলো কিন্তু আসছে না। বেশ, এবার মোটামুটি এরিয়া ভেক্টর হলো। তো এবার আমরা ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে কিন্তু আলোচনা করব। ইলেকট্রিক ফ্লাক্স, আচ্ছা খুব সহজ ভাষায় যদি জানতে হয় যে এই ইলেকট্রিক ফ্লাক্স ব্যাপারটা কি, তাহলে এর উত্তরে কি বলা যেতে পারে না, যখনই কোনো অবজেক্টকে একটা ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়, একটা ইলেকট্রিক ফিল্ডে রাখছি, তখন কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স ওই অবজেক্টের মধ্য দিয়ে পাস করে, তাই তো, অবজেক্টের মধ্য দিয়ে পাস করবে। তো একে এক্সপ্লেন করার জন্য ইলেকট্রিক ফ্লাক্স টার্মটি কিন্তু ফিজিক্সে ব্যবহার করা হয়। তো আমরা ডেফিনেশান তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের কী দেবো, ডেফিনেশান কী দেবো, বেশ ডেফিনেশান কী দেবো, দেখো কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট ইলেকট্রিক
মোট ইলেকট্রিক ফিল্ড লাইনকে মোট ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে তড়িৎ ফ্লাক্স বলে, তাই তো? তড়িৎ ফ্লাক্স বলে, অর্থাৎ কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স লম্বালম্বিভাবে পাস করবে তাকে আমরা বলবো তড়িৎ ফ্লাক্স। তাহলে একে ডিনোট করা হবে কি চিহ্ন দিয়ে? না ফাই চিহ্ন দিয়ে, তাই তো? আর এই ফ্লাক্স কিন্তু একটা হচ্ছে স্কেলার রাশি, কোয়ান্টিটি, তাই তো? এটা কিন্তু স্কেলার রাশি। তো আমরা এই ইলেকট্রিক ফ্লাক্সের একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কিন্তু বের করতে চাই। তো সেই ম্যাথামেটিক্স এক্সপ্রেশন বের করার জন্য ইলেকট্রিক ফ্লাক্স কী কী বিষয়ের ওপর ডিপেন্ড করে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কি কি বিষয়ের উপর নির্ভরশীল, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। একটা প্রশ্ন করা হলো তোমাকে যে ইলেকট্রিক ফ্লাক্স কী কী বিষয়ের উপর নির্ভরশীল, তাহলে এর উত্তরে তোমরা কি বলবে? দেখো, 1 নম্বর, ধরো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে দুটো সেম মানের এরিয়াকে রাখা হয়েছে। একটা ফিল্ডের ইন্টেন্সিটি বেশি, একটা ফিল্ডের ইন্টেন্সিটি কম। তো এই ফিল্ডের যদি ইন্টেন্সিটি বেশি হয় তাহলে আমাকে কি করতে হবে? না ফিল্ডস লাইন্সগুলোকে খুব কাছাকাছি রাখতে হবে। আর এই ফিল্ডের যদি ইন্টেন্সিটি কম হয় তাহলে এক্ষেত্রে কিন্তু ফিল্ডস লাইন্সগুলোকে একটু দূরে দূরে রাখতে হবে, তাই তো? তো এটা যদি E1 হয়, এটা যদি E2 হয়, তবেই তো আমার এখানে কি আসবে? E1 ইজ গ্রেটার দ্যান E2। যেখানে ফিল্ড লাইন্সগুলো খুব কাছাকাছি সেখানে কিন্তু ইন্টেন্সিটি বেশি। তো এখানে যদি আমি সেম এরিয়া দু জায়গাতেই রাখি, ধরো এইভাবে সেম এরিয়া দু জায়গাতেই রাখছি, সেম এরিয়া, ঠিক আছে? এরিয়ার মান হচ্ছে এ। আমি কি দেখতে পাচ্ছি? না E1 ইলেকট্রিক ফিল্ডে রাখা যে এরিয়া, এই এরিয়ার মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রিক ফিল্ডস লাইন্সের সংখ্যা বেশি। তার মানে কি এখানে ফ্লাক্স বেশি। তাহলে যেহেতু U1 ইজ গ্রেটার দ্যান E2, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে φ1 ইজ গ্রেটার দ্যান φ2। অর্থাৎ সেকেন্ডের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? না দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স এরিয়ার মধ্য দিয়ে পাস করছে। আর প্রথম ছবিটায় কি দেখতে পাচ্ছি? না একটা, দুটো, তিনটে, চারটে ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করছে। তাহলে ফ্লাক্স প্রথম ক্ষেত্রেই বেশি, তাই তো? তাহলে আমরা কি জানতে পারলাম? আর জানতে পারলাম যে ফ্লাক্স অবশ্যই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ওপর ডাইরেক্টলি প্রপোর্শনালি কিন্তু নির্ভরশীল। যেখানে ইন্টেন্সিটি বেশি সেখানে কিন্তু ফ্লাক্স বেশি, তাই তো? তাহলে কি লিখতে পারি আমি এখানে? ইলেকট্রিক ফ্লাক্স ইজ ডাইরেক্টলি proportional to the magnitude of electric field। তাহলে এখানে তাহলে আমি ইকুয়েশানটা একটু লিখে ফেলি যে
phi is proportional to magnitudes of electric field, তাই তো? এবার 2 নম্বর একটা কেস দেখো, এক্ষেত্রে আমি এইভাবে ছবিটা আঁকি, দুটো আলাদা আলাদা মানের এরিয়া একই ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়েছে, অর্থাৎ একটা ছোট্ট এরিয়া আর একটা বড় এরিয়া, তাই তো? এটা আমি ধরছি A1, এটা আমি ধরছি কি A2, তাই তো? A1 এরিয়ার মানটা কিন্তু কম। এবার ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডস লাইন্সগুলো এঁকে ফেলি। একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়েছে, তো এঁকে ফেলি। বেশ, প্রথম A1 এরিয়ার মধ্য দিয়ে আমি কি দেখতে পাচ্ছি না, দুটো ইলেকট্রিক ফিল্ডস লাইন্স কিন্তু পাস করছে, দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিন্তু পাস করছে। আর দ্বিতীয় এরিয়া A2, এর মধ্য দিয়ে আমি কি দেখতে পাচ্ছি না, এর মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি কিন্তু দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিন্তু পাস করছে। তো এরিয়ার মান যত বেশি হবে, ইলেকট্রিক ফ্লাক্সও কিন্তু তত বেশি হবে, তাই তো? এখানে কি, এখানে A2 ইজ গ্রেটার দ্যান A1, তাই তো? তাহলে A2-র এরিয়া যেহেতু বেশি, তার মধ্য দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করা ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সংখ্যাও তাহলে কিন্তু বেশি, তাহলে ওখানে ফ্লাক্সও বেশি, তাহলে phi2 ইজ গ্রেটার দ্যান phi1। তাহলে আমি এখানে কী লিখতে পারি না, ইলেকট্রিক ফ্লাক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি না এরিয়া যত বড় হবে সেই এরিয়ার মধ্য দিয়ে পাসিং ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সংখ্যাও তত বেশি হবে, অর্থাৎ ফ্লাক্স তত বেশি হবে, তাই তো? বেশ, তাহলে এখানটা লিখে ফেলি, ইলেকট্রিক ফ্লাক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া, তাই তো? বেশ, ইলেকট্রিক ফ্লাক্স ইজ directly proportional to the magnitude of area, তাই তো? এরিয়ার সাথে সমানুপাতে থাকবে কিন্তু ইলেকট্রিক ফ্লাক্সটা, ঠিক আছে? 2 নম্বর হলো। এবার 3 নম্বর একটা ছবি দেখাই তোমাদেরকে, অর্থাৎ একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে দুটো সেম মানের এরিয়া আছে, কিন্তু সেই এরিয়াগুলোর ওরিয়েন্টেশন ইলেকট্রিক ফিল্ডের সাথে আলাদা আলাদা দেখা যায়। বেশ, এই একটা এরিয়া, বেশ ইলেকট্রিক ফিল্ডস লাইন্সগুলো বেশ সুন্দর করে আঁকি। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন্স এরিয়ার মধ্যে দিয়ে পাস করছে, অর্থাৎ এই যে বিন্দুগুলো আঁকলাম ওই বিন্দুতে এরিয়াতে তারা এসে ছেদ করেছে, ঠিক আছে? এবার এই এরিয়াটা যদি এখন আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াটা পুরোপুরি ইলেকট্রিক ফিল্ড লাইন্সদের সাথে কিন্তু নর্ম্যালি অবস্থান করছে, তাই তো? অর্থাৎ এই এরিয়াটার এরিয়া ভেক্টর কোন দিকে না, এরিয়া ভেক্টর তো সোজা এই দিকে, আর ইলেকট্রিক ফিল্ডসটাও সোজা এই দিকে, অর্থাৎ অ্যাঙ্গেল কিন্তু 0। ইলেকট্রিক ফিল্ডের সাথে এরিয়া ভেক্টরের অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি। তো আমরা যদি এই এরিয়াটাকে একটু কাট করাই, অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাথে এরিয়াটার ওরিয়েন্টেশন যদি আমি এইভাবে রাখি,
হলো না, যদি এইভাবে রাখি, তাই তো, যদি আমি এইভাবে রাখি তাহলে আমরা কি দেখব না, তাহলে আমরা দেখব কেবলমাত্র একটা নিচের যে চারটে ইলেকট্রিক ফিল্ডস, ওই চারটে ইলেকট্রিক ফিল্ডস লাইন্স কিন্তু এরিয়ার মধ্য দিয়ে পাস করবে, তাই তো, ঠিক চারটে, ঠিক নিচের চারটে ফিল্ড লাইন্স কিন্তু এরিয়ার মধ্য দিয়ে পাস করবে। ওপরের কিন্তু যে দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন সেটা কিন্তু আর এই লাল রঙের যে এরিয়া, এই এরিয়ার মধ্য দিয়ে কিন্তু আর পাস করবে না, ও তো উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি এরিয়াটাকে থিটা ডিগ্রি কোণে আগের অবস্থান থেকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিতে কি হলো না, এরিয়াটার এরিয়া ভেক্টরটাও কি হবে, ইলেকট্রিক ফিল্ড লাইনের সাথে থিটা কোণে ঘুরে যাবে। তার জন্য আমরা দেখছি ইলেকট্রিক ফ্লাক্সের পরিমাণটা কমে যাচ্ছে, তাই তো। এবার যদি আমি এরিয়াটাকে একদম প্যারালালি রাখি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাথে ড্রয়িং করি, তাহলে দেখা যাক তার ফ্লাক্সের পরিমাণটা কী হবে। ঠিক আছে, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বেরিয়ে আসছে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বেরিয়ে আসছে। এবার আমি দেখি যদি আমি এরিয়াটাকে এইভাবে রাখি তখন কি হবে। আচ্ছা, দেখা যাক এইভাবে রাখি, সেম এরিয়া কিন্তু দেখো একদম এরিয়াটাকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাথে প্যারালালি রাখলুম, অর্থাৎ এই এরিয়াটার এরিয়া ভেক্টরটা কি হবে না, সোজা উপরের দিকে, তাই তো, সোজা উপরের দিকে। আর এখানে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে, সোজা এই দিকে। অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো। তাহলে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন্সে কিন্তু এই এরিয়ার মধ্য দিয়ে কিন্তু পাস করতে পারছে না, টাচ করে বেরিয়ে চলে যাচ্ছে, এরিয়াকে টাচ করে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু ফ্লাক্স কি, জিরো। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি ফ্লাক্স কিন্তু জিরো। প্রথম ছবির ক্ষেত্রে অর্থাৎ কালো বর্ণের যে এরিয়াটা, তার ক্ষেত্রে কি না, থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি, তখন ফ্লাক্স কিন্তু ম্যাক্সিমাম। দ্বিতীয় অর্থাৎ লাল বর্ণের যে এরিয়াটা, তার ক্ষেত্রে আমি ধরছি থিটাটা একটা নির্দিষ্ট কোণ করছে, আমি 60 ডিগ্রি ধরছি। তাহলে থিটা যদি 60 ডিগ্রি হয় তখন ফ্লাক্সের একটা ভ্যালু আসবে, তাই তো। আগের থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সংখ্যা কমে গেছে, দুটো কমে গেছে, এই দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স তো লাল বর্ণের এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে না, তাহলে কি হবে না, ম্যাক্সিমাম মান থেকে কিন্তু একটু কমে যাবে। তাই আমি মোটামুটি এটা আমি ধরছি কোনো একটা মিডিয়াম ভ্যালু দেব, কোনো মিডিয়াম ভ্যালু দেব। তাহলে দেখো যে ইলেকট্রিক ফিল্ড লাইনের সাথে এরিয়ার বিভিন্ন ওরিয়েন্টেশনের জন্য ফ্লাক্স কিন্তু আলাদা আলাদা হচ্ছে, তাই তো। তোমরা বলতে পারবে এই যে ইলেকট্রিক ফ্লাক্স এখানে ডাইরেক্টলি প্রপোর্শনালি হবে কার সাথে, ভালো করে দেখো, এইটা আর এইটা বিচার করে দেখো। যখন থিটা 90 ডিগ্রি তখন ফ্লাক্স জিরো, যখন থিটা 0 ডিগ্রি তখন ফ্লাক্স ম্যাক্সিমাম। তা আমরা জানি কি কস 0 ম্যাক্সিমাম ভ্যালু দেয় আর কস 90 জিরো দেয়। তাহলে ফ্লাক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কস থিটা, তাই তো, কস থিটা। বেশ, তাহলে এখানে আমরা লিখে রাখি যে ফাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কস থিটা। এই থিটাটা কি, এই থিটাটা এখানে কি না, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল between electric fields and area vector, তাই তো, and area vector
তাই তো? তাহলে এই যে আমি তিনটে রিলেশান দেখলাম, এক নম্বর কি দেখলাম না, এক নম্বর দেখলাম যে ইলেকট্রিক ফ্লাক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড। দু নম্বর কি দেখলাম, ইলেকট্রিক ফ্লাক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া অফ দ্য রিজিয়ান। তিন নম্বর কি দেখলাম না, ইলেকট্রিক ফ্লাক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কস থিটা, where theta is the angle between electric field and area vector. তো এই যে তিনটে রিলেশানকে যদি আমি কম্বাইন করি, অর্থাৎ যেমন তোমরা ভেদেতে শিখেছিলে যৌগিক ভেদের উপপাদ্য, এই তিনটে রিলেশানকে যদি আমরা কম্বাইন করি, কম্বাইন থ্রি রিলেশান উই গেট, আমরা তাহলে কি পাবো, ফাই ইজ প্রপোর্শনাল টু ই এ কস থিটা, তাই তো, ই এ কস থিটা, যৌগিক ভেদের উপপাদ্যে। তো এখানে প্রপোর্শনাল চিহ্ন যদি তোমাদেরকে তুলতে হয় তাহলে কিন্তু একটা কনস্ট্যান্ট ইউজ করতে হবে। তো ফাইয়ের ইউনিট এমনভাবেই নির্ধারণ করা হয়েছে যেখানে এখানে কনস্ট্যান্টটা কিন্তু 1, তাই তো, ই এ কস থিটা, তাই তো। এবার দেখো ই হচ্ছে কি একটা ভেক্টর রাশি, এ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, থিটা হচ্ছে ই আর এ এর মধ্যবর্তী কোণ, ফাই হচ্ছে কি স্কেলার রাশি। তাহলে আমরা এটাকে এইভাবেও কিন্তু লিখতে পারি, ই ডট এ, ই ডট এ, তাই তো। এই যে রিলেশান আমরা পেলাম, এই যে রিলেশানটা আমরা পেলাম, এই রিলেশান থেকে কিন্তু আমরা ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট, ইলেকট্রিক ফ্লাক্সের ডাইমেনশান এইসব কিন্তু বের করতে পারি। দেখো, ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স, তাহলে সিজিএস পদ্ধতিতে ফ্লাক্সের ইউনিট কি হবে, দেখো, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট ইন্টু এরিয়ার ইউনিট। কস থিটা কি, এটা তো ইউনিট লেস একটা টার্ম, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট ইন্টু এরিয়ার ইউনিট। তো ইলেকট্রিক ফিল্ডের ইউনিট সিজিএস পদ্ধতিতে আমরা কি জানি, ডাইন পার স্ট্যাট কুলম, তাই তো, ফোর্স পার আধান, সেটাই তো ইলেকট্রিক ফিল্ড। তাহলে ডাইন স্ট্যাট কুলম টু দি পাওয়ার -1, তার সাথে কি হবে না, এরিয়াটা গুণ হয়ে যাবে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে ফ্লাক্সের ইউনিটটা কি হবে, দেখো, এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হবে, নিউটন পার কুলম, তাই তো। তাহলে নিউটন কুলম টু দি পাওয়ার -1, আর এরিয়ার ইউনিটটা গুণ করে দেবো মিটার স্কোয়ার, তাই তো। এক্ষেত্রে কিন্তু আর একটা ইউনিট আমরা ব্যবহার করতে পারি না, ইলেকট্রিক ফিল্ডের কিন্তু আর একটা ইউনিট হয়, কি বলতো না, ইলেকট্রিক ফিল্ডের আর একটা ইউনিট হয় ভোল্ট পার মিটার, আর এখানেও কি এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার, তাহলে এইটা কি দেবে না, ভোল্ট ইন্টু মিটার, তাই তো, আর একটা ইউনিট। এবার ডাইমেনশান, ইলেকট্রিক ফ্লাক্সের ডাইমেনশান, of electric flux, তাই তো। তো ওই যে আগের রিলেশান, ওখান থেকে কিন্তু আমরা ডাইমেনশনটা কিন্তু বের করতে পারবো। তাহলে ডাইমেনশনটা ফ্লাক্সের কি আসবে না, ই এর ডাইমেনশন ইন্টু এরিয়ার ডাইমেনশন, তাই তো। তাহলে ফ্লাক্সের মাত্রা তাহলে কি আসবে না, ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ডের মাত্রা ইন্টু এরিয়ার মাত্রা, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মাত্রা ইন্টু
এরিয়ার মাত্রা, তাই তো। ইলেকট্রিক ফিল্ডের মাত্রা মানে কি, এখানেও ফোর্স পার কি, ফোর্স পার চার্জ, তাহলে ফোর্সটাকে আমি কি লিখব, এম এল টি টু দি পাওয়ার -2। আর চার্জ হচ্ছে কি না আইটি, আইটি। আর এরিয়া হবে কি না, এরিয়া হবে এল স্কোয়ার। তাহলে দেখো কি আসছে, এমটা আসছে, তাই তো। এল দেখো এখানে 3টে হয়ে যাচ্ছে, তাহলে এল কিউ হয়ে গেল। টি দেখো নিচে একটা টি আছে, এটা ওপরে উঠে গেলে কিন্তু -3 হবে, আবার আইটা উঠে গেল ওপরে -1 হয়ে গেল। এই হয়ে গেল তোমাদের কি না ইলেকট্রিক ফ্লাক্সের ডাইমেনশন, তাই তো। এবার দেখো তো আমরা ইলেকট্রিক ফ্লাক্সের একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনও বের করেছি, তাই তো। তো এটা আমরা 2 ডাইমেনশন প্লেন অর্থাৎ ওপেন সারফেসের ক্ষেত্রে, ক্লোজড সারফেসের ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্সটা কি হবে তো সেটাও একটু দেখে নেওয়া দরকার, তাই তো। ক্লোজড সারফেস সেটা রেগুলার শ্যাপও হতে পারে বা ইরেগুলার শ্যাপও হতে পারে। আমি ইরেগুলার শ্যাপ অবজেক্টের ক্ষেত্রে মোটামুটি একটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ইরেগুলার শ্যাপ অবজেক্টের মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রিক ফ্লাক্স, ইরেগুলার শ্যাপ অবজেক্ট এর মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে। আচ্ছা, একটা মোটামুটি ইরেগুলার শ্যাফট ড্রয়িং করে নিই। আচ্ছা, ঠিক আছে, এইরকম একটা অবজেক্ট যার কিন্তু ভলিউমটা কিন্তু যা খুশি মান দিতে পারে। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এইভাবে টানছি। তো এখান থেকে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স টানলাম এইভাবে, এটা এখানে প্রবেশ করলো, তাই তো। তো এই অবজেক্টটার মধ্যে প্রবেশ করলো, আর একটা ফিল্ড লাইন্স টানছি, সেটাও এইভাবে এখানে প্রবেশ করলো। তো এই যে অবজেক্টের যে এরিয়া, এর এরিয়া ভেক্টর তো বিভিন্ন মুখ থাকবে, সেই জন্য আমরা কী করবো না, অবজেক্টটার পুরো এরিয়াকে আমি কিন্তু কতগুলো ছোট ছোট এরিয়া এলিমেন্টে ভাগ করে নেব। আগেও যেভাবে করেছি, তাহলে এখানে একটা ছোট্ট এরিয়া এলিমেন্ট কিন্তু ভাগ করে নেব। যদি এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা ঠিক এই বিন্দু হতে বেরিয়ে যায়, ঠিক আছে, এটাও এই বিন্দু থেকে বেরিয়ে গেল। আমি দুটোর ক্ষেত্রে করছি না, একটার ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানেও আমরা কি করব না, এইভাবে একটা কি এরিয়া এলিমেন্ট কিন্তু কল্পনা করে নেব, তাই তো। ঠিক আছে, ডিএ, তাহলে দেখো এই এরিয়া এলিমেন্টটির যে ভেক্টর দিক সেটা কোন দিকে হবে না, আউটওয়ার্ড, এই দিকে। এই এরিয়া এলিমেন্টটার যে ভেক্টর অভিমুখ সেটাও কোন দিকে হবে, আউটওয়ার্ড, মানে এই দিকে, তাই তো। তাহলে এখানে ফিল্ড লাইনের সাথে এরিয়া ভেক্টরের যে অ্যাঙ্গেল, সেই থিটা, সেটা কিন্তু <90°। দেখতে পাচ্ছ, এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা কোন দিকে না, সোজা এই দিক বরাবর, তার সাথে এরিয়া ভেক্টর যে অভিমুখ সেটা থিটাটা কি হচ্ছে না <90°। দেখতে পাচ্ছ ছবিতে, তাই তো। তাহলে এখানে ইলেকট্রিক ফ্লাক্সটা কীরকম না, আউটওয়ার্ড ফ্লাক্স, অর্থাৎ তল থেকে বেরিয়ে যাচ্ছে, তাই তো, আউটওয়ার্ড ফ্লাক্স। এখানে কি ইলেকট্রিক ফ্লাক্সগুলো কি তলে প্রবেশ করছে, তাহলে ইনওয়ার্ড ফ্লাক্স, এখানে ফ্লাক্সটা হচ্ছে ইনওয়ার্ড ফ্লাক্স, তাই তো। তো দেখো এই যে ডিএ এরিয়া, এই ডিএ
এরিয়া দিয়ে যে ইলেকট্রিক ফ্লাক্সটা পাস করছে সেটা কীরকম না ডি ফাই ইজিক্যাল টু কী হবে না আগের যে রিলেশান ই ডট ডিএ। তাহলে ই ডিএ এখানে আমরা কি করব না কস থিটা। তো আমরা দেখতে পাচ্ছি থিটাটা 90 ডিগ্রি থেকে বেশি, তা ধরে নিই না মোটামুটি 120 ডিগ্রি, তাই তো। তাহলে কস 120 ডিগ্রি, কস 120 ডিগ্রির মান কত -12, তাহলে -12 ই ডিএ, তাই তো, -12 ই ডিএ। এবার দেখো যদি আমি এইখানে ক্যালকুলেশান করি এই যে এরিয়া এলিমেন্টটা, এই এরিয়া এলিমেন্টটার মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রিক ফ্লাক্সটা কী হবে না ডি ফাই ইজিক্যাল টু ই ডট ডিএ। তাহলে কি হবে না ই ডিএ কস থিটা। দেখো এখানে থিটাটা কি <90 ডিগ্রি, তাহলে মোটামুটি ওটাকে আমি 60 ডিগ্রি ধরে নিচ্ছি, তাহলে কস 60 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রির মান কত হাফ, তাই তো, তাহলে হাফ ই ডিএ, তাই তো। তাহলে দেখো এটা কিন্তু পজিটিভ মান দিল, তার মানে কি এই সেকেন্ড যে পয়েন্টটা অর্থাৎ যেখানে ফ্লাক্সটা কিন্তু আমার আউটওয়ার্ড সেখানে কিন্তু ফ্লাক্সটা পজিটিভ ফ্লাক্স, তাই তো। তাহলে এই ফ্লাক্সটা পজিটিভ ফ্লাক্স, তাই তো। তাহলে আউটওয়ার্ড ফ্লাক্স হচ্ছে সবসময় কি না পজিটিভ ফ্লাক্স, আর ইনওয়ার্ড ফ্লাক্স তাহলে কি হবে না যেখানে ফ্লাক্স এরিয়ার মধ্যে প্রবেশ করছে দেখতে পাচ্ছি নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তাহলে এটা কি নেগেটিভ ফ্লাক্স, নেগেটিভ ফ্লাক্স, তাই তো। তো টোটাল যে সারফেসটা সেই টোটাল সারফেসটার মধ্য দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স যদি আমাকে এখানে ক্যালকুলেশান করতে হয় টোটাল ফ্লাক্স ফাই অফ টি, তাহলে কি করতে হবে না এই যে ছোট ছোট ফ্লাক্স ডি ফাই এইগুলোকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, তাই তো, ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশান ই ডট ডিএ, এইভাবে ছোট ছোট এরিয়া এলিমেন্ট কল্পনা করে তার ফ্লাক্সগুলো বেরিয়ে আমাকে যোগ করতে হবে, মানে ইন্টিগ্রেশান করতে হবে। ইন্টিগ্রেশান করলেই কিন্তু আমার উত্তর পেয়ে যাব। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না একটা বাহ্যিক ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা বস্তুকে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছি যতগুলো বলরেখা এই বস্তুটার এই যে আমি যদি সেকশন কল্পনা করি এই সেকশনের বাঁ দিকে যতগুলো বলরেখা ঢুকবে কিন্তু ততগুলো বলরেখা কিন্তু এটা দিয়ে প্রবেশ করবে, ততগুলো বলরেখা ডান দিকের অংশ দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে টোটাল ফ্লাক্স কিন্তু এখানে 0। যদি আধান বাইরে থাকে তাহলে 1 নম্বর কেস, যদি আধান বস্তুর বাহিরে অবস্থান করে তবে মোট অতিক্রান্ত ফ্লাক্স কিন্তু আসবে কি না 0, তাই তো। এবার যদি বলছি যদি আধান অর্থাৎ এখানে আমি কিন্তু প্লাস কিউ আধান কথা বলি, যদি আধান বস্তুর অভ্যন্তরে অবস্থান করে তবে মোট অতিক্রান্ত ফ্লাক্স তখন কি হবে দেখো ছবিটা দেখো। এখন যদি ধরো এইখানে হচ্ছে আধানটা রয়েছে, তাহলে এই আধান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কি হবে চারিদিকে বেরিয়ে যাবে, তাই তো। ওই তলকে ভেদ করে চারিদিকে কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কিন্তু কী হবে বেরিয়ে যাবে। তাহলে কোনো ফিল্ড লাইন্স কিন্তু অন্তর্মুখী নয়, ওই তলকে ভেদ করে ভিতরের দিকে প্রবেশ করছে না, সবই হচ্ছে কি না বাহির্মুখী। তাহলে বাহির্মুখী ফ্লাক্স তো আমরা পেয়েছি, এই যে পজিটিভ ফ্লাক্স তো পেয়েছি, তাই তো।
তাহলে সেক্ষেত্রে কী হবে না ফ্লাক্সের সাইন কী হবে না পজিটিভ, তাই তো, পজিটিভ। বেশ, 3 নম্বর কেস, যদি আধান, যদি এখানে মাইনাস কিউ হয়, যদি আধান মাইনাস কিউ বস্তুর অভ্যন্তরে অবস্থান করে তবে মোট অতিক্রান্ত ফ্লাক্স এক্ষেত্রে কি হবে দেখো এই একটা আধান এবার আমি কল্পনা করছি যে এটা কিন্তু এই আধানটা হচ্ছে কিন্তু নেগেটিভ আধান, তাই তো। তাহলে আমরা কি জেনেছি আগে, নেগেটিভ আধানের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো ক্রিয়া করে, অর্থাৎ কি এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কি হবে না আগের ক্ষেত্রে যেমন ছিল বহির্মুখী, এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কি হবে না অন্তর্মুখী। তাহলে কোন দিকে হবে না এই দিকে হবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কিন্তু সব এই দিকে হবে, অর্থাৎ কি না তড়িৎ বলরেখাগুলো কিন্তু তলকে ভেদ করে ভেতরের দিকে প্রবেশ করবে। তাহলে আমরা কি ইনওয়ার্ড ফ্লাক্স, আমি কি দেখেছিলাম যে ইনওয়ার্ড ফ্লাক্স হচ্ছে নেগেটিভ ফ্লাক্স, তাহলে এক্ষেত্রে ফ্লাক্সটা কি হবে নেগেটিভ, তাই তো। ব্যাস, ওকে। এর পরের চ্যাপ্টার আমরা পরের নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টার গাউসেস থিওরেম নিয়ে কিন্তু আলোচনা করব।